পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ১ ও ২। শুধু ব্লাউজ আর পেটিকোট পরে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে পৌষ। দুই হাত আড়াআড়িভাবে বক্ষবাজের উপর দিয়ে ঢাকার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। সামনেই শটান দাঁড়িয়ে পৌষের চাচাতো ভাই পার্বণ। পার্বণের ভাবাবেগ স্বাভাবিক হলেও পৌষ যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। পৌষকে মাথা নুয়ে রাখতে দেখে পার্বণ বলে, মাথাটা আরেকটু নিচু কর, তাহলে তোর বাকি ঘিলুটুকু পড়ে যাক গর্ধব একটা। পার্বণের কথায় এবার পৌষের রাগ উঠে গেল। লজ্জারা ভাঙা জানালা দিয়ে পালিয়ে গেছে। আহ পার্বণ! পৌষকে পুরো কথা শেষ করতে না দিয়ে পার্বণ নিজেই বলে ওঠে, এত আউ করিস না, পরে মানুষ ভাববে বদ্ধ ঘরে আকাশ কুকাশ করছি আমরা। আঙুল উঁচে কিছু বলতে নিলে পৌষের উঁচু করা আঙুল নামিয়ে শান্ত দৃষ্টিতে তাকায় পার্বণ। ভালো করে উপর থেকে নিচ স্ক্যান করে নিয়ে মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে পার্বণ। অতপর এক পা সামনে আগাতেই ঘাবড়ে যায় পৌষ। তোতলাতে তোতলাতে বলতে লাগে, দেখ, দেখতেই তো পাচ্ছি, সব সামনে খুলে রাখলে কেউ না দেখে থাকতে পারে। বাই দ্য ওয়ে, নাইস বডি শেপ। ফিগার পারফেক্ট হলো, মাথাটা একদম ইমপারফেক্ট। পৌষের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলে পার্বণ। পার্বণের এরূপ গরম আর ভারী নিঃশ্বাস নিজের উন্মুক্ত কাঁধ কানে পড়তেই বিদ্যুৎ খেলে যায় পৌষের দেহে। কেঁপে ওঠে পৌষ, যা দেখে ভালোই মজা পায় পার্বণ। ওকে আরেকটু জ্বালাতে এবারে নিজের ঠান্ডা রুক্ষ হাতটা নিয়ে রাখে পৌষের কোমরে। কোমর ধরে টেনে নিজের নিকটে নিয়ে আসে, একদম মতি নিকটে। পৌষের হাত দুটো গিয়ে ঠেকে পার্বণের বুকে। কোমর ধরে কাছে নেওয়ার কারণে পৌষ সামান্য পিছনে বাঁকিয়েও যায়। দুই হাত দিয়ে ঠেললেও ১ ইঞ্চিও নড়াতে পারে না পার্বণকে। উল্টো পার্বণ ওকে ধমক দিয়ে ওঠে। ধমক খেয়ে ওর মুচড়ামুচড়ি বন্ধ হলে পার্বণ বলতে আরম্ভ করে, দরজা যে বন্ধ করে ডেট চেঞ্জ করতে হয় তা কি ভুলে গেছিস ইডিয়েট? এখন যদি আমি না এসে অন্য কেউ আসতো তখন কি হতো? কথাটা বলার সময় পার্বণকে সিরিয়াস আর রাগী দেখাচ্ছিল। কণ্ঠ যথেষ্ট শক্তও শোনাচ্ছিল ওর। নিজের কথা শেষ করে পৌষের কোমর ছেড়ে দেয় পার্বণ। ড্রেসিং টেবিলের উপর দিয়ে মানিব্যাগ আর চার্জের থেকে ফোন খুলে সেগুলো পকেটে ভরে নেয়। গটগট করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে আরও একবার শাসানোর মতো করে আদেশ ছুড়ে দেয়, ডোর লক করে ডেট চেঞ্জ কর, না হয় এভাবে মাস সাজিয়ে রাখলে যখন তখন বিড়াল এসে মুখ দিয়ে যাবে। পার্বণ চলে গেলে পৌষ ভাবতে লাগে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা। আজকে হেমন্ত ও বসন্তের জন্মদিন। গোষ্ঠীর সবাইকে দাওয়াত করা হয়েছে। করবে না, সবই তো আত্মীয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ৩ ভাই তাদের ৩ চাচাতো বোন ফাল্গুন বর্ষা মাঘকে বিয়ে করেছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় যেমন আপন ৩ ভাই, তেমনি ফাল্গুন বর্ষা মাঘও আপন ৩ বোন, অর্থাৎ চাচাতো ভাই বোনের বিয়ে হয়েছে। এখানেই থেমে থাকলেও মানা যেত, কিন্তু থেমে নেই। পৌষের বড় ভাই ভাদ্রর সাথে পার্বণের বোন চৈত্রেরও বিয়ে করিয়ে দিয়েছে পৌষের পরিবার। মানে এখানেও কাজিন বিয়ে। ও হ্যাঁ, পৌষের দাদা অক্টোবরও নিজের কাজিন জুনকে বিয়ে করে বসেছিল। অক্টোবরের ভাই সেপ্টেম্বরও একই কাণ্ড করে। মানে সে জুনের বোন জুলাইকে বিয়ে করে বসেছিল। বর্তমানে এই আইটেমগুলো কেউই বেঁচে নেই, পটল তুলেছে তারা। পৌষ মাঝে মাঝে ভাবে ওদের বাড়ির নাম ১২ মাসি নীর না রেখে কাজিন বিয়ে নীর রাখলেই ভালো হতো। তো যেটা বলছিলাম, হেমন্ত ও বসন্তের জন্মদিন উপলক্ষে আজ বাড়িতে অনুষ্ঠান করা হয়েছে। কি সেই উপলক্ষে মেয়েরা আজ আছেন যারা শাড়ি পরবে বলে ডিসাইড করে। পৌষের কোচিং গিয়ে দেরি হয়ে গেছিল। বাসায় আসলে চৈত্র পৌষকে হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে পার্বণের ঘরে যেতে বলে। পৌষের ঘরে নাকি ইতিমধ্যেই বুকিং করে ফেলেছে আত্মীয় স্বজন। অগত্যা পৌষ আসে পার্বণের ঘরে। ফ্রেশ হয়ে ব্লাউজ পেটিকোট পরে বের হয়ে মাত্রই শাড়ির ভাঁজটা খোলে, তখনই দরজা খোলার আওয়াজে পেছনে তাকাতেই দেখে ঘরের মালিক মিস্টার পার্বণ মহাশয়। তাড়াহুড়োতে দরজা লক করার কথা বেমালুম ভুলে গিয়েছিল পৌষ। আর ব্যাস, এত কাহিনী হয়ে গেল। পৌষ ভাবে এই ছেলে ওর উপর যেমন দম্ভ দেখায় বাপরে। পৌষ আরও তো সেই মেজেরই, শুধু ৬ মাসের বড় এই বেয়াদব শালা পার্বণ বেটা। তাতে এর যা পাওয়ার, পৌষকে একদম মুড়িয়ে ফেলবে এমন ভাব করে রাখে। কিরে, তুই এখন এভাবে অর্ধ উলঙ্গ হয়ে আছিস? পিছ থেকে পুরুষ কণ্ঠ পেতেই হাত থেকে শাড়ির গোছাটা পড়ে যায় পৌষের। কোনো রকমে তড়িঘড়ি করে শাড়ি পেঁচিয়ে পিছনে ফেরে। দেখতে পায় পার্বণ ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। দৃষ্টি পৌষের দিকে স্থির। অস্বস্তিরা জেঁকে বসে পৌষের। কি একটা অবস্থা, পুরাই যাতা। আমতা আমতা করে পার্বণকে জিজ্ঞেস করে পৌষ, তুই ভিতরে আসলি কিভাবে? আমি তো ডোর লক করেছিলাম।
মাসি তাড়ানোর ভঙ্গিমা করে গিয়ে বেডের ওপর ধূপ করে শুয়ে পড়ে পার্বণ। বলে, পশি আর বাদামটা একটু বেশি করে খাবি, ভুলে গেছিস রুমটা আমার? তো তাই বলে এভাবে হুট করে রুমে চলে আসবি? জানিস না আমি শাড়ি পরছি? হ্যাঁ, আমি তো সর্বজান্তা পটল কুমার। তুই যে এখনো এভাবে দৃশ্যপট খুলে বসে আছিস তা আমি জানবো কি করে? আচ্ছা হয়েছে, এখন যা তো গিয়ে চৈত্র আপাকে ডেকে আন, আমার শাড়িটা পরিয়ে দিতে বলতো তাকে। আপনার চৈত্র আপা বর্তমানে আপনার শ্রদ্ধেয় বড় ভাই ভাদ্র মহোদয়ের সাথে আছেন। যদি না চান আমি গিয়ে আপনার ভাই এবং ভাবির কোয়ালিটি টাইমে বাহাত ঢোকাই তাহলে চুপ থাকতে পারেন। পার্বণের কথা শুনে পোষ কিছু ভাবল, তারপর ঝলমলিয়ে উঠল ওর মুখ। পার্বণকে বলল, আচ্ছা থাক, চৈত্র আপাকে আর ডাকা লাগবে না। আমি বরং মায়ের কাছে যাই, তুই দরজা আটকিয়ে নে। কথা সমাপ্ত করে যেই না পোষ যাওয়া ধরে অমনি ওর হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে পার্বণ। শক্ত গলায় বেশ জোরে একটা ধমক দিয়ে ওঠে সে। পোষকে উদ্দেশ্য করে বলে, মাথা মোটা গাধি, এভাবে তুই ঘর থেকে বের হবি? ফিগার হট, সেটা সবাইকে দেখাতে উঠে পড়ে লেগেছিস? কান ঝাঁঝা করে উঠল পোষের। পার্বণের শক্ত মুঠো থেকে নিজের চিকন তুলতুলে হাতটা ছাড়াতে চেষ্টা করে। সক্ষম না হলে কিছুটা জোরেই বলে ওঠে, হাত ছাড় পার্বণ। হাত তো ছাড়লই না পার্বণ, উল্টো পোষের হাত পিঠমোড়া করে চেপে ধরল। এতে ব্যথায় কোকিয়ে ওঠে। পুনরায় পার্বণ ধমক দেয়, চুপচাপ দাঁড়া, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে যে সাপের মতো মোচড়ামুচড়ি করছিল তাও থামিয়ে দিল। কণ্ঠে বিস্ময় ঢেলে জিজ্ঞেস করলো, তুই পরাবি শাড়ি? তুই? হ্যাঁ, কেন? আমি মেয়ে হয়ে শাড়ি পরতে পারি না, আর তুই ছেলে হয়ে কিভাবে পরাবি? আমরা সমবয়সী হলেও আমি সব কাজই পারি। এই পার্বণ পারে না এমন কোনো কাজ নেই। একটু ভাব নিয়ে বলে ওঠে পার্বণ। যা দেখে রাগে হিসিয়ে উঠল পোষ। আর পোষের রাগকে থোড়াই পরোয়া করে নাকি পার্বণ? ও ওর নিজের মতো করে শাড়ি পরাতে শুরু করে। আর এদিকে পোষ দাঁতে দাঁত চেপে সব সয়ে যাচ্ছিল। শাড়ি পরাতে পরাতেই পার্বণ বলে, সবাই ব্যস্ত যার যার কাজে, এখন ডাকলেও পাওয়া যেত না। হ্যাঁ বা না কোনো উত্তরই দেয় না পোষ। ও তো খিঁচ দিয়ে দাঁড়িয়ে আছে। শরীর বেয়ে এক শীতল স্রোত বয়ে যাচ্ছে পোষের। পার্বণের পুরুষালী ছোঁয়া এলোমেলো করে দিচ্ছে পোষকে। কিন্তু ও পার্বণকে কিছু বুঝতে দিতে চাইছে না। নয়তো এই বান্দা ওকে পচাতে পচাতে না পচিয়েই ফেলে। শুধু কি পৌষেরই অদ্ভুত অনুভূতি হচ্ছে? না তো। এই যে একটু আগে রাগ দেখানো ভাব দেখানো ছেলেটা এখন একদম শান্ত। বারবার গলা শুকিয়ে যাচ্ছে পার্বণের, জিভ দিয়ে ঠোঁট ভিজাচ্ছে, ঢোক গিলছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সামনে এরকম আকর্ষণীয় মেয়েলিকায়া উন্মুক্ত থাকলে কোনো পুরুষ নিজের মাঝে থাকতে পারে? তখন সাধু পুরুষও তার সাধুগিরি ভুলে যায়, মজে যায় মেয়েলি দেহের ভাঁজে। সে সময় এত কিছু ভাবলে কখনোই পার্বণ বলতো না পোষকে যে ও শাড়ি পরিয়ে দিবে। এত সব ভাবতে ভাবতেই কখন যে কুচি গোজার টাইম চলে এসেছে খেয়ালই করেনি পার্বণ। মৃদু কাঁপতে থাকা হাতটা কুচি সমেত দিয়ে রাখে পৌষের পেটে। জিভ দিয়ে বারবার ওষ্ঠ ভিজায়, কোনো রকমে কুচি গুজতেই মৃগী রোগীর মতো কেঁপে ওঠে পৌষ। খামচে ধরে পার্বণের কাজ, যে বর্তমানে এক হাঁটু ভাঁজ করে পৌষের পেটের একদম নিকটে বসে আছে। একে পৌষের আকর্ষণীয় পেট পার্বণের এত কাছে, ফর্সা পেট চোখ ধাঁধিয়ে দিচ্ছে ওর। তার উপর পৌষের খামচে ধরায় এবার খেই হারিয়ে বসে পার্বণ। কোনো কিছু না ভেবে মুখ ডুবিয়ে দেয় পৌষের পেটে, নাক দিয়ে ঘষতে লাগে সেথায়। শুকতে লাগলো পৌষের সত্তার ঘ্রাণ, গুঙিয়ে ওঠে পৌষ। এ যেন আগুনে ঘি ঢালার কাজ করে। ঠোঁট দাবিয়ে গভীর চুমু আঁকে পৌষের নাভি বরাবর। আরও কিছুক্ষণ মুখ গুজে রেখে ধীরে ধীরে উপরের দিকে উঠে পার্বণ। ফট করে পাজো কোলে করে কোলে তুলে নেয় পৌষের ছোটোখাটো শরীরটা। এগিয়ে যেতে লাগে বেডের নিকট। একটা মেয়ে আর একটা ছেলে যখন একসাথে থাকে, পরস্পরের নিকট আসে, তখন আপনাতেই এখানে আকর্ষণ সৃষ্টি হয়। পুরুষ কখনোই মেয়েদেহ দূরে সরাতে পারে না, আর না তো নারী। দুজন তখন এক আবেগীয় অস্থিরতায় পড়ে। ছটফট করে বিপরীত লিঙ্গের নিকট হতে মন মস্তিষ্ক দেহ একটি কথায় আওড়ায়, চাই, তোকে আমার চাই।